প্রথমে আপনাকে ধন্যবাদ এবং যারা ডিবিসি নিউজের দর্শক শ্রোতা ওনাদেরকেও ধন্যবাদ, সে সাথে ডিবিসি নিউজের যারা কলা কৌশল আছেন সবাইকে ধন্যবাদ। আসলে আমরা দীর্ঘ 17 বছর এমন একটা জায়গায় ছিলাম যে একটা সুষ্ঠু নির্বাচন আশা করাই যাচ্ছিল না। তো সে জায়গার মধ্যে এখন 15 মাসের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচনের কথা বলছে, কিন্তু আমরা এখনো যে আগের অবস্থায় রয়ে গেছে, যে আপনার যে নির্বাচনী পরিবেশ যে সংস্কার করে যে নির্বাচনী পরিবেশ রাঙামাটিতে, এটা আমরা এখনো আমাদের দৃষ্টিতে আসে নাই। আমরা মনে করছি যে যে জনসাধারণ যে যে আপনার গণ অভ্যর্থনের পরে যে আকাঙ্ক্ষা নিয়ে নির্বাচন আশা করছে, সে নির্বাচন আপনার অন্তর্বর্তীকালীন সরকার যদি দিতে হয়, ওনাকে আগে এখানে সংস্কার গুলো করতে হবে। আমরা সংস্কার বলতে যে সমস্ত জায়গাগুলো বুঝাইতে চাচ্ছি, ধরেন আপনার সীমান্ত এলাকায় এবং অন্য অন্য আপনার যে এখানে পার্বত্য অঞ্চলের যে আপনার দুর্গম এলাকাগুলো ছিল, এখানে দেখা যাচ্ছে যে আগে তারা আধিপত্য বিস্তার করে কেন্দ্রগুলো দখল করে নিত। তো সে সমস্ত জায়গাগুলো কিন্তু 15 মাসে বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার কাজ করতে পারেনি। আমরা জনগণ এই জায়গার মধ্যে মনে করে যে কাজ করেনি, কাজ করা উচিত এবং নির্বাচনের তফসিল ঘোষণার আগেই যাতে জনগণ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, সবাইকে নিয়ে যাতে আনন্দ উৎসবমুখী পরিবেশের নির্বাচনটা হয় এত বছর পরে। তাই এই জায়গাটার মধ্যে সরকারের উচিত যে আগে আপনার যে রাষ্ট্রের যে সমস্ত জায়গাগুলা আপনার সংস্কার করা, নির্বাচনী সংস্কার, এই সংস্কারটা করা জরুরি। এবং পাশাপাশি হলো যে নির্বাচনী পরিবেশ, এখানে আপনার যে পার্বত্য অঞ্চল, আপনারা জানেন যে পার্বত্য অঞ্চল, এই পার্বত্য অঞ্চলের পার্শ্ববর্তী দেশের যে এখানে একটা কিছু ক্ষতি করা বা এখানে উচ্ছৃঙ্খলতা ছড়িয়ে দেওয়া, এখানে উস্কানি দেওয়া, এখানে গুজব রটানো, এটার জন্য প্রভাকাণ্ড রটানোর জন্য এই রাঙ্গামাটি পার্বত্য জেলায় সবকিছু এখানে বিদ্যমান আছে। এই জায়গা থেকে আমাদের জনগণ এবং আমাদের যে রাজনৈতিক দলগুলো রয়েছে, এই রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেক বোঝাপড়া হওয়া এখনো দরকার আছে। এবং অন্তর্বর্তীকালীন সরকার যাতে আপনার খুব দ্রুততম সময়ের মধ্যে আর কোনো সময় যাতে ওনারা নষ্ট না করে, এই জায়গার মধ্যে আমরা রাঙ্গামাটি পার্বত্য জেলা 299 আসনে নির্বাচনী সংস্কারগুলা আমরা বিদ্যমান যাতে দেখতে পাই, যাতে আমাদের কাছে প্রদর্শিত হয় এবং জনগণ এই আশাটাই প্রত্যাশা করেন। ধন্যবাদ। আচ্ছা, আপনার কাছে আমি আরেকটি বিষয়, আপনি সংস্কারের বিষয়ে বারবার বলছেন, মানে সংস্কার বলতে মূলত নির্বাচনী সংস্কার, অর্থাৎ ভোট কেন্দ্রে যাতে মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, ভোট কেন্দ্র দখল না হয়, এই বিষয়টি তো চাচ্ছেন। তাহলে সেই ক্ষেত্রে তো আইন শৃঙ্খলা বাহিনীর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে হবে এবং সরকারের সদিচ্ছা থাকতে হবে। সেই প্রসঙ্গটাকে কি আপনি মেন করছেন? জি, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি একেবারে ঠিক জায়গায় ঠিক কথাই বলেছেন যে আমরা নির্বাচনী সংস্কার বলতে, আমি একটা আপনাকে উদাহরণ দিয়ে বলতে চাই, এটা আপনার ব্যক্তিগত কোনো রেস থেকে না। ধরেন আপনার আমাদের রাঙামাটি পার্বত্য জেলায় যে পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে অনেকগুলো সীমান্ত এলাকা রয়েছে, সীমান্ত এলাকাগুলোর মধ্যে যে সমস্ত ভোট কেন্দ্রগুলো আছে, কিছু কিছু ভোট কেন্দ্র হেলিকপ্টারে করে নির্বাচনী কর্মকর্তাদের নিয়ে ভোটগুলা গ্রহণ করা হয়। ওখানে বেশিরভাগ নির্বাচনের দায়িত্ব থাকেন আপনার আইন শৃঙ্খলা বাহিনী বলতে বিজিবিরা থাকেন। এখানে বিজিবিরা আমরা দেখেছি যে পরপর 3টা নির্বাচনে ওনারা কোনো ভূমিকা রাখতে পারে নাই। ওই সমস্ত এলাকাতে আপনার আধিপত্য বিস্তার করে কেন্দ্র দখল করে ভোটগুলা তারা গ্রহণ করেছে। ওখানে একটা দল, একটা ব্যক্তি, একটা প্রতীকে ছাড়া আর কারো ওখানে ভোটের অংশগ্রহণ বা কথা বলারও সুযোগ থাকে না। এই জায়গাটার মধ্যে আমি মনে করি যে সরকার এখনো হাত দেয়নি, এটা দ্রুততম সময়ের মধ্যে হাত দিয়ে এটা বিদ্যমান করা উচিত এবং যারা এখানে জনপ্রতিনিধিত্ব করবেন এবং যারা ভোট দেবেন তাদের যাতে আস্থাটা অর্জন করতে পারে সরকার। জি, আমি আপনার কথা প্রসঙ্গ ধরে আরেকটু বলতে চাই। এই যে পেশি শক্তি, কালো টাকা, এইসব মোকাবেলায় আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিংবা সরকারের সচেতনতা তো আপনারা চাচ্ছেনই। মানে তারা যেন প্রপার ওয়েতে কাজ করে। সেই সাথে জনসাধারণ যারা আছে তাদেরও কি সচেতন হওয়ার প্রয়োজন নেই? আপনার কি মনে হয়? আসলে জনসচেতনতা থেকেই তো আপনার গণ অভ্যুত্থান। জনগণ সচেতন হয়েছে বলেই তো গণ অভ্যুত্থানটা ঘটেছে। হ্যাঁ, রাইট। একটা রাতারাতি যারা ভোট করেছে, একটা আপনার পতিত সরকার কেন পালিয়ে গেছে? এটা দেশের জনগণ চেয়েছে বলেই তো ওনাকে পালিয়ে যেতে বাধ্য হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, এটা ঠিক। হ্যাঁ, হুম। কিন্তু এখন আমি আমি ধরেই নিলাম যে রাঙামাটির যদি জনগণ মনে করে যে না, আমরা একটা সৎযোগ্য নেতৃত্ব বেছে নেব, আমরা পেশি শক্তি, কালো টাকার কাছে মাথা নত করব না, সেই ক্ষেত্রে রাঙামাটির জনগণ কি সেটা করতে পারবে? আমি সেই বিষয়ে আসলে জানতে চেয়েছিলাম আপনার কাছে। আচ্ছা, অশেষ ধন্যবাদ আপনাকে, আবারও ধন্যবাদ। আপনি অনেক গুছিয়ে সুন্দর করে কথাটা মূল জায়গায় এনেছেন। আমি এই জায়গার মধ্যে বলবো যে এখানে যে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রশাসন এখানে রয়েছে, ওনারা
প্রথমে হলো যে আগের যে গণ অভ্যুত্থানের আগে যে সরকারটা ছিল কিছুটা পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনটা হলো যে আপনার 15 থেকে 10%, আপনার 85% কিন্তু আগের জায়গায় রয়ে গেছে। এটা হলো এক, এটা প্রশাসন। এখন প্রশাসনের সাথে যে প্রশাসন যন্ত্রের সাথে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো রয়েছে তাদেরও দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে। কিন্তু আমরা বলতে চাচ্ছি যে জনগণ এই জায়গাটা সরকারের কাছ থেকে এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের কাছ থেকে চাচ্ছে। আমরা যেহেতু তৃণমূল পর্যায়ে কাজ করি, আমরা খুব ভিতরে যে মানুষের আকাঙ্ক্ষার কথাটা মানুষ কি চায় এই জায়গাটার থেকে আমরা যেটা জানতে পেরেছি, যেটা বুঝতে পেরেছি, সেটা আপনার মাধ্যমে আমি একটু দেশবাসীকে, এমন আমাদের যারা নতুন ভোটার ওনাদেরকেও একটু আমি শেয়ার করতে চাই। বিষয়টা হচ্ছে যে জনগণ এখনো তার যে ভোট কেন্দ্রে যাবে, যে তার যে প্রতীকে তিনি ভোটটা দেওয়ার ইচ্ছে, যিনি আগ্রহী, ওই জায়গাটার মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশন এই আস্থাটা অর্জন করতে পারেন নাই এবং এই পরিবেশটা এখনো বিদ্যমান নাই। আচ্ছা, আমি একটু অন্য প্রসঙ্গে ঠিক আসবো না, নির্বাচন প্রসঙ্গে আসবো। গণভোট নিয়ে কথা হচ্ছে, জুলাই সনদ নিয়ে কথা হচ্ছে। রাঙামাটির পরিস্থিতি কি আসলে? আপনারা আসলে কিভাবে ভাবছেন বিষয়টিকে? আসলে আমরা তো জনগণ যেটা ভাবে তার মধ্যে আমরাও জনগণের একটা অংশ। কারণ আমরা কখনো জনগণের শাসক হব না, শোষক হব না, আমরা জনগণের সেবক হব। আমরা যদি কখনো, আমি বা আমার পার্টি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যে কোদাল মার্কা প্রতীক নিয়ে যিনি এখানে সংসদ সদস্য নির্বাচিত হবেন, উনি জনগণের সেবক হবেন। সে জায়গা থেকে আমরা একটু বলতে চাই যে জনগণ কিন্তু উৎসব মুখর পরিবেশে ভোটের জন্য কিন্তু অপেক্ষা করতেছে। কিন্তু দেখেন, আমরা যখন খেলা যখন হয় একটা মাঠে, তখন কিন্তু আমরা উৎসবমুখর সবাই টিকিট নিয়ে বাহির থেকে কিন্তু ব্যস্ত থাকি। যখন কিন্তু ঠিক সময় দেখা গেল যে আপনার বিমান ডিলে হলো, টিমটা আসতে 2 ঘন্টা দেরি হচ্ছে, এটার জন্য দায়ী কিন্তু যারা আয়োজক তারা। আমি যদি আপনাকে একটু বুঝাইতে পারি। জি, আপনার কাছ থেকে অনেক প্রসঙ্গই আসলে আলোচনা করা গেল, অনেক কিছুই শুনলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য।